তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস লিখে আগামী ৭ মে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া থালাপতি বিজয়। সংবাদ সংস্থা ANI এর বরাত দিয়ে জানা গেছে, চেন্নাইয়ের জওহরলাল নেহেরু ইনডোর স্টেডিয়ামে এই জমকালো শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে পারে। এর আগে ৬ মে তিনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারেন বলে এক বিশেষ সূত্র জানা গেছে। ২৩ এপ্রিল অনুষ্ঠিত তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয় দল তামিলগা ভেট্টি কাজাগাম ২৩৪টি আসনের মধ্যে ১০৮টি আসন জিতে একক বৃহত্তম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। যদিও সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ১১৮টি আসন থেকে তারা ১০টি আসন পিছিয়ে আছে, তবুও এই ফলাফল কয়েক দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে এক নতুন রাজনৈতিক বিকল্পের ইঙ্গিত দিচ্ছে। নির্বাচনে ডিএমকে নেতৃত্বাধীন জোট ৭৩টি ও AIADMK নেতৃত্বাধীন NDA জোট ৫৩টি আসন পেয়েছে। তবে ডিএমকে নেতা TKS এলাঙ্গাওয়ান দাবি করছেন, শুধু কংগ্রেসের সমর্থনে বিজয় সরকার গঠন করতে পারবে না, কারণ কংগ্রেসের মাত্র ৫ জন বিধায়ক রয়েছে, যা লক্ষ্য পূরণের জন্য যথেষ্ট নয়। নির্বাচনে জয়ের পর বিজয় তার দলের আংশিক নেতাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন ও নবনির্বাচিত বিধায়কদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেছেন। দলীয় সদর দপ্তরে অনুষ্ঠিত এই সভায় বিজয়কে উষ্ণ সম্বর্ধনা জানান নেতাকর্মীরা। সভায় মূলত বিধানসভা দলের নেতা নির্বাচন ও বিধানসভা দলের আগামী কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তবে এখন সবার নজর চেন্নাইয়ের দিকে। বিজয় কিভাবে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করে তার প্রথম সরকার গঠন করেন। পশ্চিমবঙ্গের এবারের বিধানসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘ ১৫ বছরের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতা বাগিয়ে নিয়েছে বিজেপি। ডানপন্থী এই দলের অভাবনীয় সাফল্যের পেছনে একটি বড় কারণ হিসেবে উঠে এসেছে ভোটার তালিকা থেকে রেকর্ড সংখ্যক নাম বাদ দেয়া। নির্বাচনের ঠিক আগে বিশেষ শুদ্ধিকরণ প্রক্রিয়ার মাধ্যমে রাজ্য জুড়ে প্রায় ৯০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেয় সেখানকার নির্বাচন কমিশন। আর এই ৯০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার বিষয়টি মমতার দল তৃণমূল কংগ্রেসের হারের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করা হচ্ছে। অনেকের অভিযোগ, বাদ দেয়া ৯০ লাখ ভোটারের বেশিরভাগই মুসলিম, আর এর মধ্যে একটি বড় অংশ মমতার সমর্থক ছিল। তাই মমতার সমর্থকদের এই বিশাল অঙ্কের ভোটারদের বাদ দেয়ায় ক্ষমতার মসনদ হারিয়েছে তৃণমূল কংগ্রেস। বিধানসভা নির্বাচনের আগে ৯০ লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে মৃত এবং ভুয়া ভোটারদের সরানোর কথা বলেছিল ভারতের কেন্দ্রীয় সরকার। তবে শুরু থেকেই এই প্রক্রিয়ার নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল তৃণমূল কংগ্রেস। তারা বলেছিল, নরেন্দ্র মোদী সরকারের এই পদক্ষেপ ছিল উদ্দেশ্যপ্রণোদিত ও পক্ষপাতদুষ্ট। এর লক্ষ্য ছিল মূলত তৃণমূলের নিশ্চিত ভোট ব্যাংককে দুর্বল করে দেয়া। বর্তমানে ভোটের ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ভোটার তালিকার এই ব্যাপক রদবদল তৃণমূলের পরাজয় এবং বিজেপির উত্থানে এক নির্ধারক ভূমিকা পালন করেছে। ভারতীয় সংবাদ মাধ্যম NDTVর এক বিশেষ সমীক্ষায় দেখা গেছে, যেসব নির্বাচনী আসনে সবচাইতে বেশি সংখ্যায় ভোটার ছাঁটাই হয়েছে সেখানে বিজেপি বিপুল জয়লাভ করেছে। তথ্যানুযায়ী যেসব ১৪৭টি আসনে ২৫,০০০-এর বেশি নাম বাদ দেয়া হয়েছিল, তার মধ্যে বিজেপি ৯৫টিতে জয়ী হয়েছে, আর তৃণমূল কংগ্রেস পেয়েছে মাত্র ৫১টি আসন। একইভাবে যেসব আসনের নাম বাদ পড়ার সংখ্যা ১৫ থেকে ২৫,০০০-এর মধ্যে ছিল, সেখানেও ৬৭টি আসনের মধ্যে ৪৭টিতে বিজেপি জয়ী হয়েছে, আর তৃণমূল পেয়েছে মাত্র ১৯টি আসন। এমনকি যেখানে ৫,০০০-এর কম নাম বাদ পড়েছে, এমন ১৩টি আসনের সবকটিতেই জয়লাভ করে একচেটিয়া আধিপত্য বজায় রেখেছে বিজেপি। বিষয়টি প্রমাণ করে ভোটার তালিকার এই পরিবর্তন সরাসরি নির্বাচনী ফলাফলের উপর ব্যাপক প্রভাব ফেলেছে। জেলাভিত্তিক পর্যালোচনায় দেখা যায়, সবচাইতে বেশি নাম বাদ পড়েছে বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে। বিশেষ করে মুর্শিদাবাদে ৪.৫৫ লাখের বেশি নাম বাদ দেয়া হয়েছে। এর ফলে ২০২১ সালের নির্বাচনে এই জেলায় তৃণমূল যেখানে ২০টি আসনে জিতেছিল, এবার সেখানে তাদের আসন সংখ্যা কমে মাত্র ৯টিতে দাঁড়িয়েছে। একই চিত্র দেখা গেছে উত্তর ২৪ পরগনা জেলাতেও। সেখানে ৩৩টি আসনের মধ্যে তৃণমূলের আসন সংখ্যা ২৮ থেকে কমে মাত্র ৮টিতে ঠেকেছে।
মালদাতেও দলের আসন সংখ্যা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী ফেব্রুয়ারিতে প্রায় ৬০ লাখ কেস বিচার বিভাগীয় পর্যালোচনার জন্য পাঠানো হয়েছিল, যার মধ্যে ২৭ লাখের বেশি ভোটারকে অযোগ্য ঘোষণা করা হয়। সব মিলিয়ে মোট বাদ পড়া ভোটারের সংখ্যা দাঁড়ায় ৯০,৮৩,৩৪৫ জন। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গে মমতার দল তৃণমূল কংগ্রেসের টানা ১৫ বছরের রাজত্ব থামাতে অভিনব ছক কষেছিল ক্ষমতাসীন বিজেপি। এর অংশ হিসেবে সংখ্যালঘু মুসলিম ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আর এ কারণেই বিধানসভা নির্বাচনে হেরেছে মমতার দল তৃণমূল কংগ্রেস। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে থাকে এই জনপদের নাম গাজা, যেখানে সকালের সূর্য মানেই নতুন কোনো কাজের সন্ধান নয়, বরং বেঁচে থাকার এক কঠিন লড়াই। দীর্ঘস্থায়ী সংঘাতের আগুনে এখানে কেবল দালান কোঠায় পড়েনি, ধ্বংস হয়েছে গাজার পুরো অর্থনীতি। মে দিবস আসে যায়, কিন্তু গাজার মানুষের কাছে এটি কেবল একটি ক্যালেন্ডারের তারিখ মাত্র। ILO এর তথ্য বলছে গাজার প্রায় ৮০% মানুষ এখন কর্মহীন। শিল্প কারখানা আর ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠানের সিংহভাগই এখন মাটির সাথে মিশে গেছে। তাই জীবিকার তাগিদে প্রতিদিন রাস্তার মোড়ে মোড়ে ভিড় জমান হাজারো মানুষ। সংঘাতের তীব্রতায় বদলে গেছে জীবনের সমীকরণ। তেমনি একজন IT গ্র্যাজুয়েট ফিদা আবেদ যুদ্ধের আগে স্বপ্ন দেখতেন বড় উদ্যোক্তা হওয়ার, অথচ আজ স্ত্রী ও 5 সন্তান নিয়ে তাঁবুতে দিন কাটে তার। সামান্য আয়ের আশায় এখন রাস্তায় বাদাম ফেরি করেন তিনি। জাতিসংঘের মতে গাজার ৯৫% মানুষ এখন ত্রাণের উপর নির্ভরশীল। সহায়তার হাত বাড়িয়ে দেওয়া না হলে সেখানে টিকে থাকা প্রায় অসম্ভব। বিশ্বব্যাংক বলছে কেবল ধ্বংসস্তূপ সরাতেই সময় লাগবে অন্তত 5 বছর, আর এই জনপদকে আগের অবস্থায় ফিরিয়ে নিতে পার হতে পারে কয়েক দশক। অধিকার আর উৎসবের গল্প গাজার মানুষের কাছে আজ এক ধূসর মরীচিকা, যেখানে এক মুঠো খাবার জোগাড় করাই জীবনের সবচেয়ে বড় সাফল্য। ইমরান হুসাইন, NTV অনলাইন। They know what to do and they know what to do. They know what not to do, more importantly. ইরান চুক্তি করতে চাইছে বলে দাবি করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, যুদ্ধ না হলে ইরান এতদিন পুরো মধ্যপ্রাচ্য দখলে নিত। তবে বর্তমানে ইরান টিকে থাকার চেষ্টা করছে। We would have been in less trouble than a lot of other places. Certainly the Middle East would have been blown up. There wouldn't be a Middle East anymore. They would have controlled, they would have taken over the Middle East. Now they're trying to survive and they won't be successful unless they make a deal. Oh, if they don't make a deal, they won't be successful. It'll go very quickly and methodically. Believe me, it'll be very easy. মঙ্গলবার 5 মে এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। হরমুজ প্রণালী প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন, পরিস্থিতি এখন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা জানেন, অবরোধ দুর্দান্তভাবে সফল। এটি যেন একটি মজবুত দেওয়াল। কেউ এই অবরোধকে চ্যালেঞ্জ করার সাহস পাবে না। আমি মনে করি এটি খুব ভালোভাবে কাজ করছে। They play games, but let me just tell you, they want to make a deal. So we're doing well, but it's all about, no, they should do the smart thing, they should do the smart thing. And because we don't want to go in and kill people, really don't. I don't want to. এর আগে দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, জাহাজটিতে গুলি চালানো হয়েছে, তবে সেটি চলাচলে সক্ষম ছিল। সেই জাহাজটি যুক্তরাষ্ট্রের পাহারায় থাকা বহরের অংশ ছিল না। They didn't shoot the ships that were guarded by us, I'll tell you that. We knocked down a lot of missiles. So what happens is that we have a situation where we have total control. As you know, the blockade's been amazing. It's like a piece of steel. Nobody's going to challenge the blockade. And I think it's working out very well. We're going to see. I can say this. এ সময় ইরানের সমালোচনা করে ট্রাম্প বলেন, ইরান ঠিকই চুক্তি করতে চায়, তবে তাদের একটি বিষয় আমার পছন্দ নয়। তারা আমার সাথে অত্যন্ত শ্রদ্ধার সাথে কথা বলে, কিন্তু তারা যাওয়ার পর টেলিভিশনে গিয়ে বলে, আমরা প্রেসিডেন্টের সঙ্গে কোনো কথা বলিনি। Iran wants to make a deal. What I don't like about Iran is they'll talk to me with such great respect. And then they'll go on television, they'll say, we did not speak to the president. We did not. I just spoke to, we did not speak to the president. So ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে ডোনাল্ড ট্রাম্প বলেন, তারা তো এখন চুক্তি করতেই চাইবে, কেননা যখন কারোর সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায় তখন তো চুক্তিই চাইবে। আমরা এখন তাদের সঙ্গে যা কিছু চাই সবই করতে পারি। So when I did this, I thought the market would go down 25%, and I thought that was a great deal if it did. বিপ্লব শেখ, NTV অনলাইন। I said, because we cannot let these people have a nuclear weapon.
মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দীর্ঘস্থায়ী সংঘাতকে কেন্দ্র করে সুদূর প্রসারী কৌশল বা লং গেম খেলছে চীন। ওয়াশিংটন যখন সামরিক ও অর্থনৈতিকভাবে এই যুদ্ধে ব্যক্তিব্যস্ত, বেইজিং তখন এই সুযোগকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব পাকাপোক্ত করার পাশাপাশি মার্কিন দুর্বলতাগুলোর পরখ করে নিচ্ছে। সিআইআর সাবেক বিশ্লেষক জন নিক্সন আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, এই যুদ্ধ চীনকে যুক্তরাষ্ট্রের আধুনিক রণকৌশল সম্পর্কে অমূল্য জ্ঞান অর্জনের সুযোগ করে দিয়েছে। নিক্সনের মতে ইরান যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র কিভাবে তাদের ড্রোন, ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও আধুনিক অস্ত্রশস্ত্র ব্যবহার করছে, বেইজিং তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই জ্ঞান ভবিষ্যতে সম্ভাব্য কোনো সংঘাতে, যেমন তাইওয়ান ইস্যু, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নিজেদের সামরিক প্রস্তুতিকে আরও শানিত করতে চীনকে সাহায্য করবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর কাছে চীন এখন নিজেকে যুক্তরাষ্ট্রের চেয়ে অনেক বেশি দায়িত্বশীল এবং স্থিতিশীল শক্তি হিসাবে উপস্থাপন করছে। বেইজিং এর বার্তাটি স্পষ্ট, যুক্তরাষ্ট্র যেখানে এই অঞ্চলে যুদ্ধ ও বিশৃঙ্খলা বয়ে আনছে, চীন সেখানে অবকাঠামো উন্নয়ন, ব্যবসা ও সহযোগিতামূলক সম্পর্কের উপর জোর দিচ্ছে। নিক্সন বলেন, উপসাগরীয় দেশগুলো চীনের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা যুদ্ধের বদলে চীনের স্থিতিশীল বাণিজ্যিক প্রস্তাবগুলোকে বেশি গুরুত্ব দিতে শুরু করেছে। বিশ্বজুড়ে সবুজ জ্বালানির বিপ্লব চললেও চীন জানে, আরও কয়েক দশক তাদের বিশাল অর্থনীতির চাকা সচল রাখতে মধ্যপ্রাচ্যের জীবাশ্ম জ্বালানির প্রয়োজন হবে। এই সংঘাতের ফলে তেল গ্যাসের সরবরাহ ব্যবস্থা যখন মার্কিন নিয়ন্ত্রণের সংকটে পড়ছে, তখন চীন দীর্ঘমেয়াদী চুক্তির মাধ্যমে নিজেদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে। মধ্যপ্রাচ্যের তেল রপ্তানিকারক দেশগুলোর জন্য চীন এখন সবচেয়ে বড় ও নির্ভরযোগ্য গ্রাহক। বিশ্লেষকরা বলছেন, ওয়াশিংটন যদি এই অঞ্চলে একগুঁয়ে বা কঠোর নীতি বজায় রাখে, তবে মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্রমেই বেইজিং এর দিকে ঝুঁকে পড়বে। চীন কোনো রাজনৈতিক শর্ত ছাড়াই দেশগুলোর সঙ্গে লেনদেন ভিত্তিক সম্পর্ক গড়ে তুলছে, যা অনেক দেশের কাছেই আকর্ষণীয়। আরভি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। ওয়াশিংটনের সময় তখন ভোরের দিকে। হোয়াইট হাউসের পশ্চিম প্রান্তে কোনো এক কক্ষে আলো জ্বলছিল। বাইরে পোটোম্যাক নদীর উপর কুয়াশা, কিন্তু সেই কক্ষে কুয়াশা ছিল না, ছিল সিদ্ধান্তের ধার, কথার আগুন। ডোনাল্ড ট্রাম্প ফক্স নিউজের ক্যামেরার সামনে বসেছিলেন। সাংবাদিক প্রশ্ন করলেন সরাসরি, ইরান যদি আবার মার্কিন জাহাজে হামলা করে তাহলে কি হবে? ট্রাম্প একটুও ইতস্তত করলেন না। দেশটিকে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হবে। তিনি থামলেন না। আমরা যদি এখনই চলে আসি তবে তাদের সবকিছু পুনরায় গড়ে তুলতে আরও 20 বছর সময় লেগে যাবে, কিন্তু আমরা এখনই চলে যাচ্ছি না। আমরা এমনভাবে কাজ করছি যাতে 2 বা 5 বছর পর কাউকে আবার সেখানে ফিরে আসতে না হয়। ক্যামেরার লাল আলো জ্বলছিল। পৃথিবীর কোটি কোটি মানুষ সেই মুহূর্তে একজন মানুষের মুখ থেকে বেরিয়ে আসার শব্দ শুনছিল, এমন শব্দ যা একটি দেশের ভবিষ্যৎ নির্ধারণ করে দিতে পারে। হরমুজের জলে সেই শব্দ এসে পৌঁছালো ঢেউয়ের মতো। সেই সাক্ষাৎকারে শুধু হুমকি ছিল না, ছিল এমন কিছু কথা যা রাজনৈতিক বিশ্লেষকদের মাথায় প্রশ্নের ঝড় তুলে দিয়েছে। সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন ভবিষ্যৎ পরিকল্পনা কি, ট্রাম্প বললেন, আমি সেটা ধ্বংস করতে চাই। এটি তাদের পুনরায় শক্তি সঞ্চয় করার একটি সুযোগ হতে পারে। তাই হ্যাঁ, আমি সেটি দূর করতে চাই। আমি সেটা এখন প্রকাশ করতে চাই না। কোনো সাংবাদিকের কাছে সেটা বলা সম্ভব নয়। যদি তারা খারাপ আচরণ করে এবং বড় কোনো ভুল করে, তবে বর্তমানে আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। তবে হ্যাঁ, এমন কিছু ঘটার সম্ভাবনা অবশ্যই রয়েছে। এই কয়েকটি বাক্যে লুকিয়ে আছে একটি ভয়ঙ্কর রহস্য। ট্রাম্প কি ধ্বংস করতে চান? কোনো সামরিক স্থাপনা, ইরানের পারমাণবিক কেন্দ্র, নাকি আরো বড় কিছু? তিনি বললেন, এটা সাংবাদিকদের বলা যাবে না। এই একটি বাক্যই বলে দেয় পরিকল্পনাটি কতটা গভীরে। ইতিহাস সাক্ষী, যখন কোনো মার্কিন প্রেসিডেন্ট বলেন বলা যাবে না, তখন তার পরবর্তী কয়েক সপ্তাহে পৃথিবীর মানচিত্র পাল্টে যায়। ট্রাম্পের সাক্ষাৎকারের পরদিন থেকেই হরমুজ প্রণালীতে নতুন অধ্যায় শুরু হলো। ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দিলেন ট্রাম্প, প্রজেক্ট ফ্রিডম। হরমুজ প্রণালীকে মুক্ত করার বিশেষ অভিযান আবার চালু হলো। ট্রাম্পের দাবি ছিল এটি একটি মানবিক মিশন। হরমুজে আটকা পড়া শত শত বাণিজ্যিক জাহাজ এবং প্রায় 20,000 নাবিক দীর্ঘদিন ধরে বন্দী। খাদ্য সংকট তীব্র, বন্দরের নোঙর করতে পারছেন না। এই মানবিক সংকট মোকাবেলায় প্রজেক্ট ফ্রিডম।
কিন্তু মিশনের ভেতরের চেহারাটা অন্যরকম। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে 4 মে থেকে শুরু হওয়া এই অভিযানে 15,000 মার্কিন সেনা সরাসরি অংশগ্রহণ করছেন। মোতায়েন হয়েছে শক্তিশালী মিসাইল, বিধ্বংসী ডেস্ট্রয়ার, আর পারস্য উপসাগরের আকাশে উড়ছে 100টিরও বেশি যুদ্ধবিমান। 15,000 সৈনিক, 100টি যুদ্ধবিমান, মিসাইল, ডেস্ট্রয়ারের বহর। এটা কি সত্যি শুধু আটকে পড়া জাহাজ মুক্ত করার অভিযান, নাকি এর পেছনে আছে আরো বড় কোনো হিসাব? ইরান মনে করছে না, এটি মানবিক মিশন নয়, এটি একটি কৌশলগত সামরিক মহড়া যা যে কোনো মুহূর্তে পূর্ণ যুদ্ধে রূপান্তরিত হতে পারে। তেহরানের বিশ্লেষকরা একটি পুরনো গল্পের কথা মনে করিয়ে দিচ্ছেন, ট্রয়ের যুদ্ধ। গ্রিকরা কাঠের ঘোড়ার ভেতরে সৈন্য লুকিয়ে ট্রয় নগরীর ভেতরে পাঠিয়ে দিয়েছিল। উপহারের ছদ্মবেশে ঢুকে পড়েছিল বিধ্বংসী শক্তি। প্রজেক্ট ফ্রিডম হলো সেই ট্রোজান হর্স। 100টি যুদ্ধবিমান মানবিক সহায়তা দিতে এসেছে, কিন্তু এই বিমানগুলো আধুনিক মিসাইলে সুসজ্জিত। যে কোনো মুহূর্তে পেন্টাগন থেকে নতুন নির্দেশ এলে এই বিমানগুলো ইরানের মূল ভূখণ্ডের দিকে ঘুরে যেতে পারে। 100টির মধ্যে 50টি যুদ্ধবিমানও যদি থাকে এবং সেগুলো যদি আধুনিক মিসাইল বহন করে, তাহলে একটি রাতেই ইরানের অবকাঠামোর বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই হিসাবটা করেছে ইরান, এবং সেই হিসাবের উপর দাঁড়িয়েই তারা সিদ্ধান্ত নিয়েছে প্রজেক্ট ফ্রিডমকে কোনো সুযোগ দেওয়া হবে না। ইরানের নীতি হলো একবার সতর্কতা, দুইবার সতর্কতা, এরপর সরাসরি মিসাইল। প্রজেক্ট ফ্রিডম পুনরায় চালু হওয়ার পরপরই পারস্য উপসাগরের সংঘাত তীব্র হলো। মার্কিন সেন্টকম ঘোষণা দিল ইরানের 6টি মিসাইল, বোট বা ছোট নৌযান ধ্বংস করা হয়েছে। এই হামলা করা হয়েছে যুদ্ধবিমান এবং অ্যাটাক হেলিকপ্টার থেকে। ইরানের এই ছোট দ্রুতগামী মিসাইল বোটগুলো পারস্য উপসাগরে আইআরজিসির সবচেয়ে কার্যকর হাতিয়ার, যাকে যাকে আক্রমণ করতে পারে, বড় যুদ্ধজাহাজকেও বিপদে ফেলতে পারে। কিন্তু আকাশ থেকে যুদ্ধবিমান বা হেলিকপ্টার হামলায় এই ছোট নৌকাগুলো অসহায়। 6টি নৌকা ধ্বংস হওয়ার ঘটনা ইরানের জন্য সংকেত, মার্কিন বিমান শক্তি এখন সক্রিয়ভাবে ইরানি সামরিক সম্পদ ধ্বংস করছে। এটা কি এখনো মানবিক মিশন? না, এটা যুদ্ধ, শুধু নাম পাল্টে গেছে। প্রজেক্ট ফ্রিডম আসলে একটি সামরিক অভিযানের শক্তিকালীন মোড়ক। এখানে একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা বুঝতে হবে। যুদ্ধবিরতি মানে যুদ্ধ শেষ নয়, যুদ্ধবিরতি মানে বিরাম, এবং এই বিরামের সময় যুদ্ধের দুই পক্ষ কি করে? পুনরায় সশস্ত্র হয়। মার্কিন যুক্তরাষ্ট্র এই 20 থেকে 25 দিনের যুদ্ধবিরতির সময়কে কাজে লাগিয়েছে। নতুন অস্ত্র মজুত করা হয়েছে, নতুন সৈন্য মোতায়েন করা হয়েছে, কৌশল পরিমার্জন করা হয়েছে, পেন্টাগনে নতুন পরিকল্পনা আঁকা হয়েছে। ইরানও বসেছিল না। যুদ্ধের সময় মার্কিন বোমা হামলায় ইরানের অনেক ভূগর্ভস্থ টানেল ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই টানেলে আটকে গিয়েছিল মিসাইল। ইরানি প্রকৌশলীরা সেই টানেলগুলো ড্রিল করে মিসাইল বের করেছে। নতুন অবস্থানে স্থানান্তর করা হয়েছে। উপকূলীয় মিসাইল সিস্টেম পুনরায় সক্রিয় করা হয়েছে। ইরান বলছে আমরা প্রস্তুত, যুক্তরাষ্ট্র বলছে আমরাও প্রস্তুত। দুই পক্ষই লোড করা বন্দুক হাতে মুখোমুখি দাঁড়িয়ে আছে, ট্রিগারে আঙুল। শুধু কে আগে টানবে সেটার অপেক্ষা। ট্রাম্পের সম্পূর্ণ ধ্বংস মন্তব্য শুধু হরমুজে নয়, পুরো বিশ্বে কাঁপুনি ধরিয়ে দিয়েছে তেলের বাজার। ট্রাম্পের বক্তব্যের পরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবার লাফিয়ে উঠল। বিনিয়োগকারীরা বুঝতে পারছেন পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে হরমুজ আরও দীর্ঘ সময় বন্ধ থাকতে পারে। ইউরোপ, ব্রাসেলসে ইউরোপিয়ান ইউনিয়নের কর্তারা জরুরি বৈঠকে বসেছেন। একটি পূর্ণমাত্রার মার্কিন ইরান যুদ্ধ ইউরোপের শক্তি সরবরাহে যে ধাক্কা দেবে তা সামলানোর প্রস্তুতি নিচ্ছেন তারা। চীন, বেইজিং এখনো নীরব, কিন্তু সেই নীরবতা অনেক বেশি বাকপটু। চীনের তেলের বড় অংশ আসে হরমুজ হয়ে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে চীনের শিল্প উৎপাদনের সংকট তৈরি হবে, কিন্তু চীন ইরানকেও সমর্থন দিয়ে আসছে। ভারত, নয়াদিল্লি উদ্বিগ্ন। ভারতের বহু নাগরিক মধ্যপ্রাচ্যে কাজ করেন। ফুজারায় আঘাতপ্রাপ্ত 3 জন ভারতীয় নাগরিকের ঘটনা তার প্রমাণ। যুদ্ধ বড় হলে লক্ষাধিক প্রবাসী ভারতীয়ের ভবিষ্যৎ কি হবে? বাংলাদেশ, ঢাকাতেও চিন্তার মেঘ জমছে। মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো রেমিটেন্স দেশের অর্থনীতির ভিত্তি। তেলের দাম বাড়লে দেশের ভেতরেও মূল্যস্ফীতি বাড়বে। হরমুজ থেকে আসা সারের সংকট কৃষিকে আঘাত করবে। ট্রাম্পের মুখে একটি বাক্য, সম্পূর্ণ ধ্বংস। এর প্রভাব ঢাকার বাজারে, দিল্লির কূটনৈতিক দফতরে, বেইজিংয়ের পলিট ব্যুরোতে এবং ব্রাসেলসের সম্মেলন কক্ষে একসাথে পৌঁছে গেছে। এই মুহূর্তে পেন্টাগন এবং তেহরানের সামরিক সদর দপ্তরে একটাই কাজ চলছে, ক্যালকুলেশন। হামলা করলে কে কতটা ক্ষতিগ্রস্ত হবে। যুক্তরাষ্ট্রের হিসাব, যদি পূর্ণমাত্রায় হয় ইরানের পারমাণবিক স্থাপনা, মিসাইল ডিপো, সামরিক ঘাঁটি সবকিছু ধ্বংস করা সম্ভব। কিন্তু ইরানের EM-52 মাইন এবং খারিজ ফার্স মিসাইল এখনও সক্রিয়। যুদ্ধে একটি বিমানবাহী রণতরী ক্ষতিগ্রস্ত হলে কিংবা ডুবে গেলে সেটা শুধু জাহাজের ক্ষতি নয়, সেটা মার্কিন শক্তির প্রতীকের পতন। জনমত ঘুরে যাবে, কংগ্রেসে প্রশ্ন উঠবে,
ইরানের হরমুজ প্রণালীর ভেতরে উপকূলীয় মিসাইল সিস্টেম এখনও পূর্ণ শক্তিতে সক্রিয়। একাধিক সংবাদ মাধ্যম এটি নিশ্চিত করেছে। ইরানের হিসাব, মার্কিন পূর্ণমাত্রার হামলা ইরানকে দশকে পিছিয়ে দেবে। পারমাণবিক কেন্দ্রগুলো ধ্বংস হলে সেগুলো পুনর্নির্মাণ কঠিন, অর্থনীতি আরও ধুলোয় মিশবে। কিন্তু ইরানের পাল্টা সক্ষমতা আছে। হরমুজ বন্ধ রাখলে পুরো বিশ্বের তেল সরবরাহ ব্যাহত হয়। এটা ইরানের সবচেয়ে বড় হাতিয়ার এবং তারা তা জানে। দুই পক্ষই জানে যুদ্ধের মূল্য কতটা বেশি, কিন্তু জানলেই কি যুদ্ধ থামে? ইতিহাস বলে না। প্রজেক্ট ফ্রিডমকে ঘিরে যে উত্তেজনা, তাতে ইরানের একটি সামরিক দাবি বিশেষ মনোযোগ দাবি করে। ইরান বলছে যুদ্ধের সময় মার্কিন বোমায় তাদের ভূগর্ভস্থ টানেলগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। অনেক মিসাইল সেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে গিয়েছিল। যুদ্ধবিরতির এই 20 থেকে 25 দিনে তারা সেই টানেলগুলো ড্রিল করে মিসাইল বের করেছে, নতুন অবস্থানে সরিয়েছে। এটা সত্যি যদি হয়, তাহলে ইরানের মিসাইল সক্ষমতা যতটা ভাবা হচ্ছিল তার চেয়ে অনেক বেশি। যুদ্ধবিরতির সময়কে যদি উভয় পক্ষই পুনরায় সশস্ত্র হওয়ার সুযোগ হিসেবে ব্যবহার করে থাকে, তাহলে পরবর্তী সংঘর্ষ আগেরটির চেয়ে অনেক বেশি তীব্র হবে। দুটি পক্ষ দুটি লোড করা বন্দুক, গত 3 সপ্তাহে বুলেটের সংখ্যা বেড়েছে। মার্কিন সামরিক বিশেষজ্ঞরা এখন একটি কৌশলগত প্রশ্নের উত্তর খুঁজছেন। প্রজেক্ট ফ্রিডম কি আসলে কাজ করবে? একটি বা দুটি যুদ্ধজাহাজ যদি হরমুজ পার হয়ে পারস্য উপসাগরে ঢুকতে পারে, সেটা সামরিক সমীকরণ পাল্টাবে না। ইরানের উপকূলীয় মিসাইল তখনও থাকবে, আইআরজিসির টহল তখনও চলবে। কিন্তু কৌশলগতভাবে সেই প্রবেশটি গুরুত্বপূর্ণ, কারণ আলোচনার টেবিলে যদি যুক্তরাষ্ট্র বলতে পারে আমরা হরমুজ পার হয়েছি, ইরানের অবরোধ ভেঙেছি, তাহলে মর্যাদা বাঁচিয়ে যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ তৈরি হয়। রাজনৈতিক ভাষায় এটাকে বলে ফেস সেভিং এক্সিট, মুখ রক্ষা করে ঘরে ফেরার পথ। ট্রাম্প এই পথটাই খুঁজছেন কিনা সেটা নিশ্চিত নয়, কারণ তার ফক্স নিউজের সাক্ষাৎকারে যা বললেন তাতে পিছু হটার কোনো ইঙ্গিত নেই, বরং আক্রমণের ইঙ্গিত আছে। সামরিক বিশেষজ্ঞরা একটি দৃশ্যের কথা বারবার বলছেন। যে কোনো রাতে হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে পেন্টাগনের ব্রিফিং চলছে। ট্রাম্প সামনে বসে আছেন, জেনারেলরা মানচিত্রের সামনে দাঁড়িয়ে, এবং হঠাৎ ট্রাম্প বললেন করো। সেই মুহূর্ত থেকে ঘড়ির কাঁটা উল্টো দিকে ঘুরতে পারে না। 100টি যুদ্ধবিমান ইতিমধ্যে হরমুজের কাছে অবস্থান করছে, ডেস্ট্রয়ারগুলো প্রস্তুত। 15,000 সৈনিক সতর্ক অবস্থায়। এই শক্তিকে ইরানের দিকে ঘুরিয়ে দিতে মাত্র একটি নির্দেশ দরকার। এবং ট্রাম্প ইতিমধ্যে বলে দিয়েছেন, হ্যাঁ, এমন কিছু ঘটার সম্ভাবনা অবশ্যই রয়েছে। তাহলে সেই ঘটনাটি কি, কখন ঘটবে, কোথায় আঘাত করা হবে? উত্তর এখনও গোপনীয়। ট্রাম্পের ভাষায় কোনো সাংবাদিকের পক্ষে বলা সম্ভব নয়। হরমুজের 33 কিলোমিটার জলপথের উপর এখন দাঁড়িয়ে আছে পুরো বিশ্বের ভবিষ্যৎ। একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, 15,000 সৈনিক, 100টি যুদ্ধবিমান, মিসাইল ডেস্ট্রয়ারের বহর এবং একজন প্রেসিডেন্ট যিনি ক্যামেরার সামনে বলেছেন সম্পূর্ণ ধ্বংস। অন্যদিকে ইরান, উপকূলীয় মিসাইল, EM-52 স্মার্ট মাইন, পুনরুদ্ধার করা টানেলের মিসাইল এবং একটি সরকার যারা বলছে আমরা প্রস্তুত। এই দুই শক্তির মাঝখানে আছে হরমুজের জলে আটকা পড়া 20,000 নাবিক, উপসাগরীয় দেশগুলোর কোটি কোটি মানুষ এবং তেলের উপর নির্ভরশীল পৃথিবীর সব দেশ। পারস্য উপসাগরের রাত এখন গভীর। ফক্স নিউজের স্টুডিওতে ট্রাম্পের কণ্ঠস্বর এখনও বাতাসে ভাসছে, সম্পূর্ণ ধ্বংস। হরমুজের জলে মার্কিন ডেস্ট্রয়ারগুলো প্রস্তুত। 100টি যুদ্ধবিমান আকাশে বৃত্তাকারে ঘুরছে। 15,000 সৈনিক নির্দেশের অপেক্ষায়। ইরানের উপকূলে আইআরজিসির কমান্ড পোস্টে আলো জ্বলছে। রাডার স্ক্রিনের সবুজ আলোর বিন্দুগুলো ঘুরছে। কমান্ডারের হাত রেডিওর ওপর। পানির নিচে অন্ধকারে EM-52 মাইনগুলো তাদের সেন্সর সক্রিয় রেখে অপেক্ষায় আছে। এবং ওয়াশিংটনের সিচুয়েশন রুমে এখন কেউ একজন একটি কাগজের দিকে হয়তো তাকিয়ে আছেন। সেই কাগজে লেখা একটি নাম, একটি স্থাপনার নাম, একটি শহরের নাম, একটি টার্গেটের নাম। সেই কাগজটি অনুমোদনের জন্য একটি টেবিলে যাবে। টেবিলের ওপাশে বসা মানুষটির কাছে একটি কলম। যখন সেই কলম কাগজে স্পর্শ করবে, পৃথিবী জানবে। কিন্তু তার আগে এই রাতটুকু, এই মধ্যরাতের নিঃশ্বাসটুকু এখনও বাকি, এবং প্রতিটি মিনিট হয়তো ইতিহাসের সবচেয়ে দীর্ঘ মিনিট। আটলান্টিক মহাসাগরের মাঝখানে এক প্রমত্তরিতে হঠাৎ ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ডাচ জাহাজ MV হন্ডিউসে বিরল হান্টাভাইরাস সংক্রমণে ইতোমধ্যে অন্তত 3 জন যাত্রীর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। আরও কয়েকজন যাত্রী আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। ফলে নতুন করে আলোচনায় এসেছে হান্টাভাইরাস আসলে কি, এটা কতটা ভয়ঙ্কর।
হান্টাভাইরাস মূলত ইঁদুর জাতীয় প্রাণীর মাধ্যমে ছড়ায়। আক্রান্ত ইঁদুরের মল, মূত্র কিংবা লালার মাধ্যমে ভাইরাসটি পরিবেশে ছড়িয়ে পড়ে। বাতাসে ভেসে থাকা দূষিত কণা শ্বাসের সঙ্গে মানবদেহে প্রবেশ করলে সংক্রমণ ঘটে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, করোনা ভাইরাসের মতো এটি সহজে মানুষ থেকে মানুষে ছড়ায় না। কেবল ভাইরাসের আন্দিজ নামের একটি বিশেষ ধরনের ক্ষেত্রে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্কে মানুষ থেকে মানুষে ছড়ানোর নজির রয়েছে। হান্টাভাইরাস প্রধানত দুটি কারণে খুবই ভয়ঙ্কর। এর প্রথম ধরনটি সরাসরি ফুসফুসকে আক্রমণ করে, যা সবচেয়ে বেশি প্রাণঘাতী। এতে সংক্রমিত হওয়ার কয়েকদিনের মধ্যে রোগীর কাশি ও তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। ধীরে ধীরে জ্বর, চরম ক্লান্তি, পেশিতে ব্যথা, বমি বমি ভাব ও পেটে ব্যথা দেখা দেয়। এই ধরনের সংক্রমণে মৃত্যুহার প্রায় 38%। প্রতিদিন গোসলে সিরামের উজ্জ্বলতা মেরি সিরাম সোপ বার। অন্যদিকে দ্বিতীয় ধরনটি কিডনিতে আক্রমণ করে। এতে রোগীর তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, পেটে ব্যথা দেখা দেয়। পরিস্থিতি খারাপ হলে রক্তচাপ কমে যায়, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হতে পারে এবং কিডনি বিকল হয়ে যেতে পারে। এই ধরনের ক্ষেত্রে মৃত্যুহার 1 থেকে 15%-র মধ্যে। সাধারণত সংক্রমণের 1 থেকে 8 সপ্তাহের মধ্যে লক্ষণ প্রকাশ পায়। দুঃখজনক হলেও সত্য, এখনো পর্যন্ত হান্টাভাইরাসের কোনো নির্দিষ্ট চিকিৎসা বা টিকা নেই। আক্রান্ত রোগীদের অক্সিজেন থেরাপি, ডায়ালাইসিস এবং শ্বাসযন্ত্রের সহায়তায় বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়। পিসিআর পরীক্ষার মাধ্যমে এই ভাইরাস শনাক্ত করা সম্ভব। বিশেষজ্ঞদের ধারণা প্রমোত্তরীর মতো আবদ্ধ পরিবেশে যাত্রীরা হয়তো কোনো উপকূলীয় এলাকায় গিয়ে সংক্রমিত হয়েছেন, অথবা জাহাজের কার্গোর মাধ্যমে ইঁদুর ঢুকে এই ভাইরাস ছড়িয়েছে। ইতোমধ্যে যুক্তরাজ্য ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ঘটনায় তদন্ত শুরু করেছে। সাধারণ মানুষের জন্য কিছুটা স্বস্তির খবরও আছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দৈনন্দিন সামাজিক যোগাযোগের মাধ্যমে এই ভাইরাস ছড়ানোর ঝুঁকি খুবই কম। তাই আতঙ্ক নয়, প্রয়োজন সচেতনতা, পরিচ্ছন্নতা বজায় রাখা, ইঁদুর থেকে দূরে থাকা এবং স্বাস্থ্যবিধি মেনে চলাই পারে এই ধরনের সংক্রমণ থেকে আমাদের সুরক্ষিত রাখতে।